মেয়ে যখন জন্মগ্রহণ করছে, যখন মাতৃত্বের ট্রেনিং আমি দিতে যাই, তখন কিন্তু সব ছোট ছোট বাচ্চাদেরকে আমি দেখি। এই বাচ্চা হবে কি গুন্ডা, এই বাচ্চা হবে ম্যাজিস্ট্রেট, এই বাচ্চা হবে এক দেশের নেতা। কেন হবে? আপনার বাবা মার পরিকল্পিত চিন্তার উপরে হবে। তারা যদি সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে এই বাচ্চাটাকে শুরু থেকে শেখাতে পারে ধর্মীয় মূল্যবোধ, কিভাবে একটা মেয়েকে রেসপেক্ট করতে হয়, এইটা যদি শুরুতেই পরিবার থেকে যদি শিখে, তাহলে দেখবেন যে আমরা কিন্তু নিরাপদে পথে ঘাটে চলতে পারবো। আমাদের মেয়েরা কেন আগাচ্ছে না? অনেক সময় তার ইফটিজিংয়ের শিকার হচ্ছে। কেন হচ্ছে? আপনারই গর্বের সংস্কারই করছে। একটা মা কিন্তু পারে, কারণ বাবা কিন্তু সবসময় মায়ের পাশে থাকে না, কারণ তাকে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়। একটা মা কিন্তু পারে। আপনার ছেলে মেয়েকে আমাদের কিশোর কিশোরী ক্লাব নিয়ে একটু কথা বলি। আমাদের যখন সরকার দেখলো যে বাল্যবিবাহ হচ্ছে আমাদের অগ্রগতির প্রধান বাধা, বাল্যবিবাহ রোধ করার জন্য আমাদের বিভিন্ন অফিস থেকে বিভিন্ন জায়গায় এই জরিপ করেছিল কি করলে আমাদের রুট থেকে এই সমস্যাটা সমাধান করা যাবে। আমরাই কিন্তু এইভাবে প্ল্যান করেছিলাম প্রথমে, বিভিন্ন জায়গাতে প্ল্যান করার পরে আজ প্ল্যানটা সাকসেসফুলি সরকার থেকে অ্যাপ্লাই করছে। যেমন কিশোর কিশোরী ক্লাব তৈরি করেছে, এখানে কিন্তু ছেলে মেয়ে পাশাপাশি কিন্তু ক্লাসের ব্যবস্থা করেছে। কেন করেছে? শুরু থেকে কোন বয়সে, সেই সময়টা কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে ঝরে পড়ে, তারা অন্যদিকে মন যায়, যাদের যখন বয়সের চেঞ্জ আসে। 10 থেকে 18 বছরের মধ্যে আমাদের কিশোর কিশোরী ক্লাবে ছেলে মেয়েদের সিলেকশন করতে বলছে। কিভাবে করতে বলেছে? সেখানে হবে 10 থেকে 15 বছরের ছেলে থাকবে, আর 12 থেকে 18 বছরের মেয়েরা থাকবে। এই যে ছোট বড় কেন করলো? এই যে ছেলেদেরকে ছোট থেকে একটু এই যে বড় আপুদের সাথে কাজ করাচ্ছে, কারণ ওরা যেন এই সম্মানটা করতে পারে। এখন কিশোর কিশোরী ক্লাবটা আমরা চালু করলাম, কিন্তু স্কুল থেকে কিন্তু আমাদেরকে সেইভাবে সাড়া দিতে হবে। এখন যদি তারা বলে যে স্কুল করতে পারবো না, আমরা সময় নাই, এটা করলে তো হবে না। আমাদের কিন্তু খুব চেষ্টা হচ্ছে এই যে আমাদের বাল্যবিবাহ রোধ করার জন্য, যে আমাদের প্রতিটা ক্লাবে কিন্তু আমাদের এখন ইদানিং আবার কি কি হচ্ছে, ওদেরকে আবৃত্তি শেখানো হচ্ছে, ওদের জেন্ডার বিষয়ে নারী পুরুষ বিভিন্ন বিষয় সম্পর্কে সাথে শেখানো হচ্ছে। একটা শিক্ষক নিয়ে করেছে, শুধু একটা উপজেলার মধ্যে না, একটা উপজেলার প্রতিটা ইউনিয়ন পর্যায়ে দিচ্ছে। আমার এখানে 16টি ক্লাব, এরকম বাংলাদেশের এতগুলি উপজেলা, প্রতিটা উপজেলা কতগুলি ইউনিয়ন, সেখানে প্রত্যেকটা গ্রামে গ্রামে এটা কিন্তু আমাদের পৌঁছানো দেওয়া হচ্ছে এই সেবাটা। কিন্তু আমরা কিন্তু রিসিভ করতে জানছি না, আমরা কিন্তু এটাকে খুব হালকা করে দেখছি। কিন্তু এটা দেখতে যদি চিন্তা করেন, এটা কিন্তু মূলত বাল্যবিবাহ রোধ করার মাধ্যমে একটা মেয়েকে কিভাবে, একটা ছেলেকে কিভাবে সম্মান করতে হয়, মেয়েকে একটা মেয়ে নারীর মধ্যে সম্পর্কটা যে কি বন্ধুত্বপূর্ণ বা বোন সেলফ রেসপেক্ট, এই জিনিসগুলো বোঝানোর জন্যই কিন্তু এটা কিন্তু একটা খুব সাকসেস, একটা কিন্তু খুব অর্থবোধক একটা কিন্তু আমাদের একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। এই প্রজেক্টে কিন্তু কোথাও ছেড়ে দেওয়া যাবে না। যে সমস্ত স্কুলে আছে অনেক সময় টিচাররাও সহযোগিতা কম করছে, কিন্তু না, এটা করতে হবে, কারণ আমরা আদাহলে এই সরকারি কোটি কোটি টাকার প্রজেক্ট কিন্তু এখানে। ইদানিং আবার আমাদের কেরাতে শিক্ষক চলে আসছে। কেন চলে আসছে? একটা ছেলে বা একটা মেয়ে যে কোনো বিপদে পড়ে যেন আত্মরক্ষা করতে পারে। আমাদের অলরেডি কেরাতে শিক্ষক চলে আসছে, তারা কিন্তু কেরাতে শেখাচ্ছে। তাহলে প্রত্যেকটা সাইড কিন্তু আমরা শেখাচ্ছি, কিন্তু কেউ যদি মনে করে শুধু প্রেজেন্ট থাকবো আর ভাতা নিয়ে চলে যাবো, আমরা কিন্তু নিজেকে ঠকানো মানে কিন্তু নিজেরই কিন্তু ক্ষতি করা। এই সুযোগগুলো কিন্তু আমাদের নিতে হবে, আমরা দিচ্ছি কিন্তু নিতে হবে। আমি আশা করবো সবাই যারা যারা এখানে আছে, কিশোর কিশোরী ক্লাবের ছেলেমেয়েরা আছে, তোমরা সেভাবে কিন্তু পড়াশোনা ওদেরকে শেখাবা, এবং কোনো প্রবলেম হলে আমরা আছি, আমাদের উপজেলা সভাপতি মহোদয় আছে, আমাদের কমিটি আছে, তাদেরকে জানাবার কোনো প্রবলেম হলে। আমি আশা করবো সবাই এই বাল্যবিবাহের বিরুদ্ধে একযোগে আমরা সোচ্চার হয়ে আমাদের একটা সুন্দর টেকসই আমরা একটা দেশ গড়ে তুলবো, এই প্রত্যাশায় ব্যতীত করে আমি আজকে আমাদের স্বাগত বক্তব্য। আজকের যে দিবসটি, সেই বিষয়ে প্রতিপাদ্য বিষয় আসলে কি এবং সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা শুনলেন। আজকের এই অনুষ্ঠানটি যে 2টি পর্বে বিভক্ত, সেই বিষয়ে আপনারা অবগত হয়েছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্বে আছে আমাদের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের আলোচনা পর্ব, এবং দ্বিতীয় পর্বে আছে সাংস্কৃতিক পর্ব। আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করবেন, তিনি আসতে পারেননি বিধায় সহকারী ভূমি কমিশনার আজকে আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা, কিন্তু তিনিও অনেক ব্যস্ততার মধ্যে একটু সময় নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তো তারই ধারাবাহিকতায় উনি চাচ্ছেন যে উনি আগে কথা বলে
বিদায় নেওয়ার জন্য। তাই সকলের কাছে ক্ষমা চেয়ে যিনি সভাপতিত্ব করবেন তিনি যেহেতু সবটা সময় থাকতে পারছেন না, সকলের কাছে ক্ষমা চেয়ে আমি তাকে আহ্বান জানাচ্ছি মঞ্চে সে উপবিষ্ট হওয়ার জন্য। আমার সামনে উপবিষ্ট সবাইকে আমি প্রথমে জানাচ্ছি নারী দিবসের শুভেচ্ছা। আমি একই সাথে আন্তরিক দুঃখ প্রকাশ করছি সভাপতি আসলে সবার শেষে বক্তব্য প্রদান করে, যেহেতু উপজেলাতে আমরা আসলে কয়েকটা বিষয় নিয়ে আমাদের খুব কনসার্ন থাকতে হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কয়েকটা বিষয় আমাদের প্রতিনিয়তই অভিযান পরিচালনা করতে হচ্ছে। তারই আলোকে আমাদের নির্ধারিত একটি অভিযান রয়েছে, যার কারণে আমাকে একটু আমাদের এখানে মঞ্চে যিনি উপবিষ্ট আছেন প্রথম অতিথির আসন যিনি আলোকিত করেছেন বক্তব্যটা আগে নিয়ে নিচ্ছি। 21 আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য, এই প্রতিপাদ্যকে নিয়ে আজকে 8ই মার্চ আমাদের আন্তর্জাতিক নারী দিবস এই উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের উক্ত আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদ আলী ভূঁইয়া সুযোগ্য সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবক মাহমুদা আক্তার, মঞ্চে উপবিষ্ট মহিলা বিষয়ক কর্মকর্তা, আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সামনে উপবিষ্ট উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম। নারীরা স্বমহিমায় এগিয়ে যাচ্ছে। আসলে আজ থেকে কয়েক বছর পূর্বেও আমরা দেখতাম যে নারী এবং পুরুষের মধ্যে একটা বিশাল বিভেদ কাজ করছে, যে জিনিসটা এখনো কাজ করছে, আমরা স্বীকার করি কিংবা না করি এখনো কাজ করছে। আমাদের প্রথমেই যে জিনিসটা দিকে দেখতে হবে সেটার জন্য আসলে দায়ী কাজ, সেটার জন্য কি দায়ী আমরা নাকি অন্যরা। আমরা দেখেছি আজ থেকে 10 থেকে 15 বছর আগেও নারীরা শুধুমাত্র শিক্ষকতায় পেশে আসতে যেত, আমি যদি ভুল না করি, তাই না? সকলের এই মেন গেম ছিল আমি শিক্ষক হব। কিন্তু আমার সামনে উপস্থিত আমি দেখতে পাচ্ছি আজকে অনেক কর্মজীবী নারী আছেন, অনেক সরকারি কর্মকর্তা আছেন, বিশিষ্ট রাজনীতি করছেন তারা আছেন, কেউ কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। আমরা দেখেছি আমাদের বিবিএস এর যে পরিসংখ্যান সেটা বলছে আমাদের বাংলাদেশে প্রায় 6.5 কোটি কর্মজীবী নারী এবং পুরুষ রয়েছে, যার মধ্যে আমি যদি ভুল না করি 30% নারী এবং 70% পুরুষ। এবং বিবিএস এটাও বলছে আমরা যে নারীরা কর্মক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কাজ করে, পুরুষরাও কিন্তু ঠিক একই পরিমাণ কাজ করে। কিন্তু নারীদেরকে কর্মক্ষেত্রে কাজ করার সাথে সাথে তাকে কিন্তু তার গৃহস্থালীর কাজগুলো করতে হয়। তাকে ওই রিপোর্টে বলা হয়েছে তাকে প্রায় 4 ঘন্টা 40 মিনিট অন এভারেজ কাজ করতে হয় ঘরের কাজ, যেখানে পুরুষের কাজ করতে হয় 1 ঘন্টা 14 মিনিট। সেই ক্ষেত্রে কিন্তু নারীরা অনেক বেশি কাজ করছে। তারা তাদের রিপোর্ট এটাও বলেছে কর্মজীবী নারীরা কর্মজীবী পুরুষের তুলনায় 3 গুণ অধিক কাজ করে। আপনারা নিশ্চয়ই একটা বিজ্ঞাপনও দেখেছেন, গত বছর সেই বিজ্ঞাপনটা 8ই মার্চ উপলক্ষে কোনো একটা কোম্পানি এই বলতে মনে করতে পারছি না, তারা বিজ্ঞাপনটা করেছে এরকম যে একটা পুরুষ তার কর্মক্ষেত্র থেকে যখন সে তার ঘরে প্রবেশ করে তখন তার সহধর্মিণী তার স্ত্রী বারবার চেষ্টা করছে তাকে সামাও কনভিন্স করার জন্য, তার খুব বেশি খেয়াল রাখার জন্য, টেক কেয়ার করার জন্য তাকে চা করে দিচ্ছে, তাকে নাস্তা দিচ্ছে, কিন্তু তার স্বামী এটা থেকে এম্বারাস হচ্ছে। তুমি বারংবার বলছো যে তুমি এমনটা করছো কেন? তো বলতেছে যে তুমি বাহিরে এত কাজ করো, আমি তো কিছুই করছি না। সেটার জন্য নিজেকে একটু হীনমন্যতায় পড়তেছিল যে আমি তো কিছুই করছি না, তুমি এই সংসারের জন্য, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য এত কিছু করছো, এত শ্রম দিচ্ছ, তাহলে আমার এই সামান্য অংশটুকু আমি কেন করতে পারবো না? বাট উনি তখন বলেছে যে তুমি যে আমার এই সন্তানকে দেখছো, আমার এই পরিবারের জন্য রান্না করছো, সেগুলোর মূল্য তো আমি দিচ্ছি না, সেই মূল্য কিভাবে আমি নির্ধারণ করবো? আসলে আমরা এখন সমাজ ব্যবস্থাতে সেই মূল্যটা আমরা এখনো নির্ধারণ করতে পারি না, যার কারণে আমরা এখনো যেই ভদ্র মহিলা বা যেই মানুষটি এখনো গৃহিণী হিসাবে আমরা বলি, আমরা কর্মক্ষেত্রে ওনার আইডেন্টিফিকেশন গৃহিণী বলি, সেটাকে আসলে আমরা মনিটরিং টার্মসে এখনো মূল্যায়ন করতে পারছি না। সেটার জন্য দায়ী শুধু পুরুষ নয়, দায়ী আপনারা। আমি আরেকটা বিষয় আমি জাস্ট এখানে অবলোকন করতে চাই, আমি যেটা বললাম শিক্ষকতা পেশায় এখন কিন্তু শুধু নারীরা নেই। এখন আপনারা দেখতে পাচ্ছেন এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারীরা নেই। গার্মেন্টস এর ক্ষেত্রে বাংলাদেশে about 75% নারী গার্মেন্টস করে, যেখানে 25% মাত্র হচ্ছে পুরুষ শ্রমিক কাজ করছে। এবং প্রতিটা ক্ষেত্রে আপনি যদি বলেন সরকারি কর্মচারী হিসাবে
আর্মি সামরিক বলেন, বেসামরিক বলেন, নৌবাহিনী বলেন, বিসিএস ক্যাডার বলেন। আপনি বিসিএস ক্যাডার এখনো পরিমাণটা কমে আছে, যদিও 50% হয়নি, কিন্তু পরিমাণটা আগের তুলনায় অনেক বেশি পেয়েছে। আমি নিজে যে বিসিএস সেখানে 31% নারী আমাদের টোটাল হোল ক্যাডারকে নিয়ন্ত্রণ করছে, যেখানে 69% হচ্ছে পুরুষ, 31% হচ্ছে নারী। তো প্রতি ক্ষেত্রেই নারীরা আপনারা একই সাথে দেখবেন এসএসসি পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা চ্যানেল মিডিয়া নিউজ করছে, মনে হচ্ছে শুধু নারীদেরই জয় জয়কার, তাই না? আমাদের এগুলো নিয়ে সরকারের অনেকগুলো কর্মপরিকল্পনা সরকার গ্রহণ করেছে। আপনারা নিশ্চয়ই এসডিজি বিষয় শুনেছেন কথা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা 2030 সালের মধ্যে কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। সেখানে 5 নম্বর চ্যাপ্টারে বলা হয়েছে জেন্ডার ইকুইটির কথা, অর্থাৎ নারী পুরুষের সম অধিকার সম্পর্কে বলা হয়েছে। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা দুঃখের বিষয়, কিন্তু আমরা প্রত্যেকটা কর্মক্ষেত্রে এখনো সেই পরিমাণ ইকুইটি আমরা এনশিওর করতে পারিনি। বা আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি নিজেও একজন নারী, উনি চেষ্টা করে যাচ্ছেন আপনাদের জানানো যাতে একটা মসৃণ সুন্দর একটা পরিবেশ হয়, যে পরিবেশে সবাই সমানভাবে কাজ করে। আমার স্বাগত বক্তা একটা কথা বলে গিয়েছেন বাল্য বিবাহ নিয়ে। আসলে এই জিনিসটা আমাদের পরিবার থেকে এখন আমরা উত্তরণ করতে পারি। একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার জন্য একটা পরিবার আলাদাভাবে চিন্তা শুরু করে। তার জন্য চিন্তা করে একটা 500 টাকার আমাকে একটা ডিপিএস করতে হবে, আমাকে 100 টাকার একটা ডিপিএস করতে হবে। কারণটা কি? আপনি নিজেই আপনার এই জন্ম যে মেয়েটা তাকে একটা বোঝা হিসাবে বহন করে নিচ্ছেন। আপনি তো আপনার ছেলের জন্য সেই ডিপিএস করতে হচ্ছে না, আপনি চিন্তা করতেছেন ছেলে কিছু না কিছু করে খাবে, কিন্তু আপনি মেয়ের উপরে সেই আস্থাটা রাখতে পারছেন না। এটার জন্য সরকারকে আপনি শুধু এক পেশে কথা বলে গেলেন, আপনি নিজে করছেন কি সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। কারণ আপনার বোঝা উচিত, আপনার যদি ওই কন্যা সন্তানটাই তো হতে পারে ডাক্তার, সেই কন্যা সন্তানটাই তো হতে পারে আমার মতো ম্যাজিস্ট্রেট, সে হতে পারে ইঞ্জিনিয়ার, সে হতে পারে বড় রাজনীতিবিদ, সে হতে পারে ওই আপনাদের উপজেলা চেয়ারম্যান বা ভালো রাজনীতিবিদ, মানে সংসদে প্রধানমন্ত্রী হওয়ার তার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনার সেই বিশ্বাস আস্থাটা আপনি আপনার নবজাতক শিশুর প্রতি কন্যা হিসেবে রাখতে পারছেন না। আমাদের মনে হয় এই দিকটাতে আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। বাল্য বিবাহের ক্ষেত্রে আমাদের সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। আমার সামনে যারা ইয়াং নারী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, সরকারের 333 নাম্বার রয়েছে, 9 নাম্বার রয়েছে, এখানে বাল্য বিবাহ আছে, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, যে কোনো যে বিষয়গুলো হলো সরাসরি অভিযোগের ব্যবস্থা রয়েছে। এটার প্রেক্ষিতে আমাদের খুব তৎক্ষণাৎ আমরা কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমি এতক্ষণ অনেক কথা বললাম, আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে বলছি, আসলে এই যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ। আমরা এখন যেই যুগে প্রবেশ করেছি সেটা আসলে 4IA এর যুগ। আপনারা হয়তো অনেকেই জানেন না, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটাকে আমরা বলি। আমরা যেই যুগে বসবাস কিছুদিন আগেও করলাম, তথ্য প্রযুক্তির যুগ। আমাদের যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে বিদ্যুতের যুগ, স্টিম ইঞ্জিনের। এই যুগগুলোর সাথে আমাদের মানানসই করার জন্য আমাদেরকে আসলে নিজেদেরকে ক্যাপাবল করতে হবে, আমাদেরকে স্কিল পার্সন করতে হবে। আমি যদি সমাজে পরিবারের জন্য শুধুমাত্র বাহিরে কর্ম করে কন্ট্রিবিউশন করতে হবে, ব্যাপারটা কিন্তু এখানে না। আমি এখানে সামনে দেখতে পাচ্ছি অনেকেই খুব ভালো গান করে, নাচে, প্রত্যেকে এক একটা ক্যাটাগরিতে স্পেশালাইজ। আমরা গতকালকে আমাদের একটা প্রোগ্রাম আমরা করেছি, সেখানে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলেছিলাম। আমাদের একটা ফ্রিল্যান্সিং আমরা কর্মশালা আয়োজন করেছি, সেখানে 25 জন তারা বিভিন্নভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে। আমাদের এখানে 25 জনের মতো, আমার ধারণা 11 জন নারী প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছে। এবং একটা মেয়ে জুরানপুর কলেজের 11 শ্রেণীর ছাত্রী, সে তার বক্তব্য এটাও বলেছে, আমার সমাজ ব্যবস্থা হয়তো আমি বাহিরে কাজ করবো সেটা মেনে নিচ্ছে না, সেটা আর চোখে দেখছে। আমি যতই বলি আমাদের সমাজের এখন অনেক বেশি সীমাবদ্ধতা আছে, কিন্তু আপনি যদি সমাজের বাইরে গিয়েও কাজ না করেন, ধরুন আপনি বাইরে কাজ করতে চাচ্ছেন, আপনার হাতে এখন অবারিত সুযোগ আছে। আপনি জাস্ট একটা মোবাইলে আপনি টিকটক, ইউটিউবের পিছনে না ছুটে এই টিকটক, ইউটিউবকে কিভাবে এডিটিং করে, অ্যানিমেশন করে আপনি আয় করতে পারেন, সেটার জন্য আপনি প্রশিক্ষণ নিতে পারেন। আমি একই সাথে এই বক্তব্যের মাধ্যমে আপনাদের জানাতে চাই, আমাদের উপজেলা প্রশাসনের থেকে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কর্মদক্ষতার জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করেছি। এই প্রশিক্ষণগুলো যদি আপনারা গ্রহণ করতে পারেন, আমার কাছে দৃঢ় বিশ্বাস আপনারা অনেকেই ঘরে বসে ডলারে আয় করতে পারেন। $1000 যদি আপনি প্রতি মাসে আয় করতে পারেন, সেটা কিন্তু 80,000 টাকা। আমার বেতনের 2 গুণ টাকা আপনি আয় করতে পারবেন। আমার মতন বাহিরে দৌড়াতে হবে না,
আমার উপজেলা চেয়ারম্যান বলেছে, ভাই আপনি তো শুধু চাকরি করেন, মানে নিজের তো একটু সকাল লাগছে কিছুই পূরণ করতে পারছেন, কিন্তু আপনার সেই জিনিসটা করা দরকার হবে না। আপনি রাতের বেলা 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করে কিছু টাকা ইনকাম করবেন, সারাদিন আপনি আপনার মতন সময় ব্যয় করতে পারবেন। আমার কথা হচ্ছে, আপনি যদি নিজেকে স্কিল না করেন, নিজেকে যদি দক্ষ না করেন, কেউই আপনাকে মূল্যায়ন করবে। দুনিয়াটা কম্পিটিশনের যুগ। কারণ আমি নিজেকে যদি স্কিল না করতে পারি, আমি যতই বিসিএস পাস করে আসি না কেন, আমার যে 300 জন বন্ধু আছে তাদের মধ্যে থেকে কিন্তু আমি পিছিয়ে যাবো। তো আমি আপনাদেরকে আজকের এই দিনে একটাই আপনাদের প্রতি আমি মেসেজ এবং অনুরোধ করবো, নিজেদেরকে দক্ষ করতে হবে। ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে জাস্ট আপনাকে ভালোভাবে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ইউজ করে আপনাকে সেটাকে মনিটরি টার্মসে আয় অর্থ আপনার আয়ের উৎস হিসেবে কাজে লাগাতে পারেন, সেই ব্যবস্থা করবেন। আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এরকম অনেকগুলো প্রশিক্ষণের আয়োজন করে থাকে, আপনারা সেটা যোগাযোগ রাখবেন। এছাড়া আমাদের সরকার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিকে কিন্তু বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে থাকে। আমরা সেলাই মেশিন আপনাদের অনেককে দিয়েছি এবং সেলাই মেশিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিভিন্নভাবে মানুষ কিন্তু আয় রোজগার করছে। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সময় এসেছে যখন এই পৃথিবী পুরুষদের জয়গানের সাথে সাথে নারীদের জয়গান গাবে, সেদিন বেশি দূরে নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা নারী পুরুষ সকলেই সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের জন্য, দেশের জন্য কল্যাণকর অংশগ্রহণমূলক ভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। 2041 সালে যে আমাদের সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা সেই বাস্তবায়ন পূর্ণ করতে পারবো। এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।